শোনা যাচ্ছে। হ্যাঁ, কেমন আছো তুমি? ভালো আছি। আচ্ছা, বলছি যে আমরা জানি যে তোমার দুর্গাপুজোর ছবি আসছে 'শাস্ত্রী', যেটা একটা দারুণ রকমের ছবি হচ্ছে এবং মিঠুন চক্রবর্তীকে আমরা সেই পুরনো ভাবে পাচ্ছি। তো এটা পুরো তোমার মাথা থেকে বেরিয়েছে। তো এটা মানে কি হিসেবে এটা লেখা? মানে এই ছবিটা লেখার সময় তো তুমি কিছু চিন্তা ভাবনা করে লিখেছিলে? যখন আমাদের অন্যান্য ছবির যখন হয় তখন তো কিছু একটা চিন্তা ভাবনা করো তুমি। যেরকম তোমার যদি আমি ছবি দেখি তাহলে তোমার 'বাজি' বলে একটি ছবি আছে যেটা সুপারস্টার জিৎ ছিল এবং সেটা একটা মাস লেভেলের কমার্শিয়াল ছবি ছিল এবং তারপর 'অঙ্কুশদার ম্যাজিক' ছিল। সেটা একটা অন্যরকম ধরনের ছবি এবং তোমার সেই একটা মানে কি বলে অন্যরকম ধরনের ছবি হচ্ছে 'শাস্ত্রী'। তো 'শাস্ত্রী' ছবিটা তুমি যখন লিখেছিলে তখন তোমার কি মাথায় এসেছিল? শাস্ত্রী আমাকে একটা গল্প দিয়েছিল সেটা স্ক্রিপ্ট করার জন্য। তা স্ক্রিপ্টটা করেছিলাম আমি, সেই সিনেমাটা আর হয়নি তখন। কিন্তু সেই গল্পটা আমার খুব পছন্দ হয়েছিল। কেন গল্পটা ওয়ান লাইনারটা খুব ইন্টারেস্টিং ছিল। গল্পটা কারো আমি জানতাম না। পরে আমি পথিকৃতের সাথে যখন বসি তখন আলোচনা করতে, করতে এই গল্পটা ওঠে এবং জানতে পারি গল্পটা দেবারতী বলে একজন লিখেছেন। তা তার সাথে কনট্যাক্ট করা হয়। এবার একটা ছোট গল্প সেটা। এবার একটা সিনেমা করার জন্য যে জিনিসপত্র লাগে সেই জিনিসপত্রগুলো তো একটা স্ক্রিপ্টের মধ্যে রাখতে হয়। এবং আমরা যখন গল্পটা পেয়েছিলাম, গল্পটা তখন আমরা এমনভাবে প্ল্যান করেছিলাম যাতে আ কোনো সুপারস্টারকে নিয়ে আমরা করতে পারি। এবং অবভিয়াসলি তখন আমরা মিঠুন চক্রবর্তীর কথা মাথায় আসে। কেন আমাদের ইন্ডাস্ট্রিতে যতই আমরা কাজ করি, মিঠুন দাকে ভেবে স্ক্রিপ্ট লেখা এখন আর হয় না। কেন মিঠুন দা তো ওরকম অ্যাভেলেবল না বা সব কাজ করেন সেটাও না। কিন্তু গল্পটা একটা আমি স্ক্রিন প্লে যখন লিখি, তখন যখন শোনাই, ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং হয়েছিল। মানে শাস্ত্রী যে ক্যারেক্টারটা, পরিমল সান্যাল, আমি ১ম দিনই নাম দিয়েছিলাম। আ অরিজিনাল গল্পে বোধহয় দোল গোবিন্দবাবু নাম ছিল। তা আমি পরিমল সান্যাল নাম দিয়েছিলাম এবং আ সেই নামটার থেকে শাস্ত্রী হবে সেটাও করা হয়েছিল। কেন শাস্ত্রী এই কারণে করা, কেন আ শাস্ত্রী উপাধিটা জ্যোতিষরা পান তো, মানে মেক্সিমাম জ্যোতিষীদের শাস্ত্রী লেখা থাকে। সেই কারণেই শাস্ত্রী ব্যাপারটা করা হয়েছিল যে একজন মানুষ শাস্ত্রী হচ্ছেন। এই সময় আমরা দেখতে পাই স্ক্রিন প্লেটা করার পরে পথিকৃতের সাথে বসি। পথিকৃতকে আমি শোনানোর পরে পথিকৃৎ আ সোহম দা গিয়ে মিঠুন দাকে শোনায়। মিঠুন দার ভালো লাগে। কিন্তু মিঠুন দা ভালো লাগে মানে ওয়ান লাইনারটা ভাল লাগে। এরপরেই যুদ্ধ শুরু। স্ক্রিন প্লে আরো ডেভেলপ করতে থাকি এবং একটা জায়গায় এমন আসে যে মিঠুন দা কিছু চেঞ্জেস দেয়। হওয়ার পরে সেই চেঞ্জেস গুলো করে অরিত্র জয়েন করে টিমে। তারপরে যখন নিয়ে যাই তারপরে মিঠুন দা রাজি হয় এবং শুটিং শুরু হয়। হ্যাঁ, তো এই যে ছবিটা, এই ছবিটার জন্য তোমার কি কিছু ভয় লাগছে? কারণ উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি আবির চ্যাটার্জির ছবি রয়েছে 'বহুরূপী', যার একদম লাইন আপটা অন্যরকম। সে এখন মানে পুজো মানেই আবির চ্যাটার্জি হিট দেন। এবং উল্টো দিকে আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি, আরেকজন সুপারস্টার দেবের ছবি দেখতে পাচ্ছি 'টেক্কা'। তো সেটাও আবার ডিরেক্টর সৃজিত মুখোপাধ্যায়। এটা কি তোমার কিছু একটা ভয়ের ব্যাপার রয়েছে? এটা আমার আনন্দের ব্যাপার। আমার আগের পুজোয় সিনেমা আসে। সেই সিনেমায় প্রসেনজিৎ চ্যাটার্জি আর দেবদা দুজনেই ছিল। পুজোর সময় সেই সিনেমাটা খুব কাছের মানুষ। এসছিল। কাছের মানুষ। তারপরের ঈদে, সেই বছরের ঈদে আমার এসছিল 'রাবণ'। আচ্ছা, হুম, এই বছর ঈদে আমার এসছে 'মির্জা'। তা প্রত্যেকটা ফেস্টিভালে যখন আমার একটা করে সিনেমা আসছে, এইটা আমার কাছে একটা আনন্দের ব্যাপার। ভয় হুম, ব্যাপারটার ১ম কথা হচ্ছে, বাংলা ইন্ডাস্ট্রি একটা এমন ইন্ডাস্ট্রি, কেউই এখানে সেরকম নামে খালি চলে না। সিনেমা যদি ভালো হুম, হয় তাহলেই সেটা চলে। সেটা আবির হুম, চ্যাটার্জি হুম, থেকে শুরু করে যাকেই আমরা ধরি। কেন আবিরদারও প্রচুর সিনেমা আছে যে সিনেমাগুলো ওয়ার্ক করেনি, আবিরদা অভিনয় করেছে। আমার কাছের মানুষ যখন 'কর্ণ সুবর্ণ' রিলিজ করেছিল, 'কর্ণ সুবর্ণ' দুর্দান্ত বিজনেস করেছিল। তা কে চলবে না চলবে এটা আল্টিমেটলি ঠিক করে দর্শক। কিন্তু এইটা আমার কাছে আনন্দের ব্যাপার। এটা কোনো মানে আমার কাছে ভয় না, এটা কোনো না। কারণ ১ম কথা হচ্ছে এত রাইটার আছে, এত পরিচালক আছে, এত অভিনেতা-অভিনেত্রী আছে। কিন্তু পুজোতে লিমিটেড কিছু লোকেরই কাজ আসে। তা আমার পরপর পুজোতে কাজ আসছে। এইটাই আমার কাছে অনেকটা বড় ব্যাপার। আর অরিত্রদা, আ আমরা জানি যে অরিত্রদাও এখানে তোমার সঙ্গে জয়েন করেছে এবং অরিত্রদার আগের একটা বড় পর্দার আ স্ক্রিপ্টের কাজ ছিল যেটাতে 'দাবাড়ু' বলে যে ছবিটা ছিল যেখানে চিরঞ্জিত চট্টোপাধ্যায়কে আমরা দেখতে পেয়েছিলাম। তো সে তারপর অরিত্রদা তোমার সঙ্গে আবার 'শাস্ত্রীতে' ব্যাক করল। তো মানে তোমার এক্সপেরিয়েন্সটা কিরকম অরিত্রদার সঙ্গে? আমি যেহেতু মানে আমি না টিম হিসেবে অনেকবার কাজ করেছি। অনেকের সাথে আমি কাজ করেছি। আমার কাছে এই ব্যাপারটা না মানে খুব একটা বিগ ডিল না। মানে আমার মনে হয় না যে এটা একটা খুব, obviously আমার যেটা মনে হয় যে দুজনে এমনই কাজ করা উচিত
এর কিছু খামতি থাকলে আরেকজনের যেন সেই খামতিগুলো পূরণ করে দিতে পারে, রাইট? এবং দুজনের একটা নেগেটিভ আরেকজনের আরেকটা পজিটিভ, এই মিলেই তো একটা জিনিস ভালো বেরোয়। অরিত্রর সাথে কাজ করে আমার যেটা মনে হচ্ছে, অরিত্রর স্ট্রাকচার সম্পর্কে একটা জ্ঞান আছে। অরিত্র প্রচুর সিনেমা দেখে, সেইটা একটা কি হয়, তুমি যখন প্রচুর সিনেমা দেখো না, প্রচুর সিনেমা দেখার প্রচুর গল্পের বই পড়া অনেকটা একরকম, মানে প্রচুর গল্পের বই হুম পড়ছো মানে তোমার মাথায় অনেক কিছু ঘুরছে, রাইট? অনেক চরিত্র হুম তুমি হুম পড়েছো, হুম হুম সেম সিনেমা হুম, প্রচুর দেখেছো মানে অনেক চরিত্র তুমি দেখেছো, সেগুলো মনে হ্যাঁ রেখেছো। স্বাভাবিক কি হয়, সেই একটা রিফ্লেকশন না লেখার মধ্যে তোমার আসতে বাধ্য। কারণ তুমি যখনই কিছু লিখছো, তুমি জানো যে একটা মানে খুব ভালো সিনেমায় আমি এই জিনিসটা দেখেছিলাম, সেটা আমার ভালো লেগেছিল, সেইটা আমি এখানে কিভাবে নতুন ভাবে নিয়ে আসতে পারি, সেইটাও একটা প্ল্যান করে করা যায়। তো এই জন্য অরিত্রর সাথে কাজ করতে আমার খুব ভালো লেগেছে। দুজনে একসাথে বসে দীর্ঘদিন ধরে কাজ করেছি। এবং সেখানে কি হচ্ছে মানে, আজকে অরিত্র একটা টাইম ছিল যখন সে আমার সিনেমা রিভিউ করেছে, আমার সিনেমা ভালো বলেছে, খারাপ বলেছে, সবই বলেছে। কিন্তু আজকে এটা আমার কাছে একটা অ্যাচিভমেন্ট, যে আজকে আমি সেই জায়গাটা পেয়েছি, যে জায়গাটা যে আমার সিনেমা নিয়ে সমালোচনা করছি, সেও আমার সামনে এসে সাথে এসে একসাথে লিখছে। তো এইভাবেই ইন্ডাস্ট্রি গ্রো করে। তা এটাই একটা ব্যাপার, অরিত্রর সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, তোমাকে আরেকটা যেটা প্রশ্ন, যে যেটা সবার মনে রয়েছে এবং আমার অনেক সাবস্ক্রাইবাররাও বলেছে তোমাকে এটা করতে, যে মির্জা ছবিটা আমরা জানি একটা ভালোভাবে চলেছে এবং অনেক দর্শকরা নিয়েছে, যেটা মির্জার পার্ট টু, যেটা আমাদেরকে এখনো অ্যানাউন্সমেন্ট করা হয়নি মির্জার পার্ট টু কবে আসবে, তবে যারা মির্জা দেখেছে তারা অবশ্যই চাইছে যে পার্ট টু যেন ভীষণ তাড়াতাড়ি আসে। তো সেটা নিয়ে তুমি কি বলতে চাও, মানে পার্ট টু কি মানে আমরা পরের বছর দেখতে পাবো? না, আমি না মির্জা পার্ট টু নিয়ে এখনো কিছু বলতে চাই না। প্রথম কথা হচ্ছে কি হয়, একটা সিনেমা আমি করেছি, সেই সিনেমাটা চলেছে বা চলেনি, বা লোকে পছন্দ করেছে বা করেনি, কিন্তু এই সিনেমার পার্ট টু আসছে কিনা, পার্ট টু তে কে আছে, কি ধরনের গল্প, এইগুলো না সোললি প্রোডাকশন হাউস ডিসাইড করে কখন কি বলবে, ঠিক আছে? প্রথম কথা, আমি আমি আর ফার্দার মির্জার গল্প লিখবো কিনা সেটা আমি জানি না, রাইট? মানে হয়তো আমি মির্জার জায়গায় হয়তো কথা কথা বলছি, রাবণ টু নিয়ে প্ল্যান করলাম, মানে এটা হচ্ছে হুম কোনটা কখন হবে সেটা আমিও ঠিকভাবে জানি না। কেন, একটা হতে পারে যে মির্জার গল্পটা যেখানে শেষ করেছি, আমার মনে হচ্ছে আর আমি হয়তো এগোতে চাইছি না। আবার আমার মনে হচ্ছে যে আমি দুটো পার্ট, যেটা হয় হিন্দি বা সাউথের ক্ষেত্রে অনেক সময় কি হয়, দুটো পার্ট প্ল্যান করে সিনেমা করা হয়, ঠিক আছে? বাংলার ক্ষেত্রে সেই জিনিসটা করা পসিবল না। পসিবল না কেন, প্রথম পর্ব মানে প্রথম পার্টটা চলবে কিনা এটাই তো কনফার্ম না। বুঝতে পারছো, মানে একটা সিনেমা যদি না ওয়ার্ক করে, পরের পার্টটা নিয়ে হুম আসা হুম, তো তো ইজি না, রাইট? এটা অনেক ক্ষেত্রেই একদমই হয়েছে কিন্তু একদমই। আজকে। আর ধরো কথার কথা বলছি, রিসেন্টলি দেবরা বেরিয়েছে, দেবরা অনেকেই নেগেটিভ রিভিউজ পেয়েছে, সব ইয়ে হয়েছে, দেবরা আমি নিজেও কালেকশন নেগেটিভ দিয়েছে। নেগেটিভ রিভিউ দিয়েছি। হ্যাঁ, মানে দেবরা আমিও দেখেছি, নেগেটিভ রিভিউ পেয়েছে, কিন্তু কালেকশন যেভাবে দিচ্ছে, কালেকশন যদি তোমার ভালো দেয়, সেই সিনেমা আবার হয়তো পার্ট টু আসতে পারে। আবার যদি হুম হুম কালেকশন হুম একদমই না থাকে, তাহলে সেই সিনেমা পার্ট টু আসার কোনো মানে হয় না। তো এইটা কি হয়, একটা যদি আবার একটা ক্রেজ থাকে, মির্জা নিয়ে থাকে, সবকিছু থাকে, নিশ্চয়ই সেটা প্রোডাকশন হাউস প্ল্যান করে মির্জা আবার নিয়ে আসবে। কিন্তু সেটা কি হয়, এটা আমার মানে এখতিয়ারের মধ্যে পড়ে না যে আমি এই উত্তরটা দেবো কি দেবো না, যে মির্জা কবে আসবে না আসবে। কেন, এটা আমি বলতে পারি না, প্রোডাকশন হাউস বলবে। আচ্ছা, তো আমার যেটা পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে, আমরা দেখেছি যে তুমি যে রিসেন্ট যে লাইন আপে তুমি প্রচুর কমার্শিয়াল ছবি করেছো, যেরকম অঙ্কুশ দা দীর্ঘদিন কোনো কমার্শিয়াল ছবি করছিলেন না, তাকে তুমি একটা মির্জা দিয়ে ব্যাক করালে। এবং তার আগে আমরা দেখেছি যে সুপারস্টার জিৎ, রাবণ, বাজি দুটোই ভালো চলেছে। এবং আমরা যদি দেখি যে তুমি মোটামুটি একটা কমার্শিয়াল লাইন আপের ছবি করেছো, তো তোমার কি মানে রিসেন্ট টাইমে বুম্বাদাকে নিয়ে কিছু প্ল্যান আছে? মানে বুম্বাদা রিসেন্টলি অনেকদিন কমার্শিয়াল ছবি করেননি। আপনার দশম অবতার, দশম অবতারটা মানে সেরকম কমার্শিয়াল না হলেও সেমি মানে কমার্শিয়াল, বুম্বাদা হ্যাঁ। হ্যাঁ, বাট অনেকদিন সেরকম আগেকার দিনের হয়তো ছবি দেখিনি, যেরকম তুমি বাজি, রাবণে দেখিয়েছো। তো তোমার কি সেরকম কিছু প্ল্যান আছে? প্রথম কথা হচ্ছে, বুম্বাদা যে জায়গায় আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে আছে, তা বুম্বাদাকে নিয়ে তো ছেলে খেলা করা যায় না। এটা যে কোনো স্ক্রিপ্ট নিয়ে তাকে তার কাছে গেলাম, সে হ্যাঁ বলে দিলেন, এরকম তো না। বুম্বাদা আজকে যাই কাজ করছেন, তার অযোগ্য দেখো, এবছরের মানে এখনো পর্যন্ত হায়েস্ট কালেকশন অযোগ্যরই আছে, ঠিক বক্স আছে? অফিসে হাইয়েস্ট। আচ্ছা, দশমী আগের বছরের দশম অবতারের কালেকশন হিউজ কালেকশন ছিল, এবং সেই কালেকশনটা কিন্তু মেনলি বুম্বাদার জন্যই ছিল, সৃজিত মুখার্জির জন্য অবভিয়াসলি ছিল। কেন, বাইশে বাট শ্রাবণের হ্যাঁ, মতো একটা মেনলি বুম্বাদার কাল্ট জন্যই সিনেমা, ছিল। বাট হ্যাঁ। বাইশে শ্রাবণের সবার পছন্দের জায়গাটা বুম্বাদাই ছিল, হুম অতজনের হুম মাঝেও, হুম ঠিক আছে? এবার আজকের ডেটে কি হয়, আজকে বুম্বাদাকে নিয়ে যদি কথার কথা
আজকে আর বুম্বাদাকে নিয়ে হঠাৎ করে হয়তো বিক্রম সিংহ প্ল্যান করা সম্ভব নয়। কেন কি হয়, একটা হুম, আজকের ডেটার সিনেমা করতে গেলে বুম্বাদাকে নিয়ে আমায় জেলারের মতো কিছু একটা প্ল্যান করতে হবে, রাইট? হ্যাঁ, এবার একদম। ব্যাপারটা হচ্ছে জেলার বা বিক্রম যেরকম এসছে, এবার ব্যাপারটা হচ্ছে বা জেলার বা বুম্বাদার বিক্রম নিজের দেখে। বুম্বাদার ভীষণ পছন্দের ছবি, বুম্বাদা যেটা রিসেন্ট টাইমেও অনেক সময় বলেছেন যে বুম্বাদার ভীষণ পছন্দের ছবি গডফাদার, তিনি গডফাদারের মতো ক্যারেক্টার করতে চান। হ্যাঁ, এবার গডফাদারের মতো কি হয়েছে, গডফাদারের মতো তো সরকারও হয়েছে, রাইট? মানে হ্যাঁ, হ্যাঁ। গডফাদারের মতো তুমি যদি দেখো, ক্রান্তিরও প্রচুর রেফারেন্স গডফাদার থেকে নেওয়া, জিদ্দার যে হুম, ক্রান্তি, ঠিক আছে? এবার আমার একদম। বক্তব্য সেটা, আমার বক্তব্য হচ্ছে আজকে যদি বিক্রম বা জেলের ওই রকম সিনেমার রেফারেন্স ধরে আমি একটা বাংলা সিনেমা লিখে ফেললাম, সেটা বাংলায় চলবে না। আমায় হুম, বাংলায় হুম, করতে হলে একটা এমন কিছু করতে হবে যেটা কমার্শিয়াল হলো, যেমন বহুরূপী। বহুরূপীর হুম, শিবুদার জায়গায় কিন্তু বুম্বাদাকে মানাতো, তুমি যদি দেখো একদম। বুম্বাদাকে মানাতো, সেটা কিন্তু একদম কমার্শিয়াল সিনেমাই হয়ে যেত। বহুরূপী যদিও কমার্শিয়াল সিনেমাই, আমি বলছি সেই রকম কনসেপ্ট আনতে হবে যাতে আমি বুম্বাদাকে কনভিন্স করতে পারি। এবং কি হয়, আজকে একটা টাইমে যে লোকটি ইন্ডাস্ট্রি ধরে রেখেছিল আমাদের, সেই সেই মানুষটিকে যখন আহ, মানে প্রথম কথা কামব্যাক করার ক্ষমতা তো আমার নেই। মানে তুমি যে বললে মির্জায় কামব্যাক করেন, এগুলো আমি করাইনি, এগুলো আমি সুযোগ পেয়েছি, আমি লিখেছি। কামব্যাক করানোর ক্ষমতা রাইটারদের অ্যাটলিস্ট বাংলায় নেই। কেউ কোনো রাইটার নেই যে কামব্যাক করেছে কোনো অ্যাক্টারের, সেটা আমার পক্ষে সম্ভব না। কিন্তু হ্যাঁ, এমন একটা হয়তো প্ল্যান করা সম্ভব বা এমন একটা স্ক্রিপ্ট করা সম্ভব, যে স্ক্রিপ্টটা পরে হয়তো বুম্বাদা হয়তো পছন্দ করলেন এবং হয়তো ফার্দার কাজ হলো। একটা আমি প্ল্যান করছি, একটা হয়তো প্ল্যান হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় যে একটা সিনেমা না অ্যাক্টরের থেকেও অনেক ইম্পর্টেন্ট হচ্ছে একজন পরিচালক, যে জিনিসটা এক্সিকিউট করবে। সেরকম একজন পরিচালকের সাথে আমার বসে একটু প্ল্যান করে আমার মনে হয় বুম্বাদা কাছে যাওয়া বেটার। তো মানে আমি আরেকটা আমার যে প্রশ্ন রয়েছে সেটা, সুপারস্টার জিৎ বেশ কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলেছেন, যে অরিত্রদার ইন্টারভিউতেই বলেছেন যে যদি তার কাছে দেব এবং জিদ্দা দুজনে একই জায়গায় রয়েছে, সেরকম কেউ যদি রাইটিং এর স্ক্রিপ্ট তার কাছে নিয়ে আসে, সে যদি মনে করে অবশ্যই কাজ করবে। তো তুমি তো জিদ্দার সঙ্গে দুটো কাজ করেছো এবং না, আরো এইখানে এই হয়তো কথাটার কোনো পরবর্তীকালে। মানে নেই, মানে এই কথাটার না, এটা মানে জিদ্দা কেন দেবদা কেন কেউ কি বলবে মুখের উপর যে আমরা একসাথে কাজ করতে চাই না? এরকম তো কেউ বলতে পারে না, হুম, রাইট? এটা তো একটা হয় না, মানে তাদের মধ্যে তো কোনো ঝগড়া নেই। কিন্তু বাংলা হুম, ইন্ডাস্ট্রির যে অবস্থা এখন, এখন খুব বড় হাউস ছাড়া, রিনাউন্ড ডিরেক্টর ছাড়া, হ্যাঁ, জিদ্দা দেবদা একসাথে কাজ করছে, এইটা মনে হয় না পসিবল। হুম, ততক্ষণ হুম, স্ক্রিপ্ট বা এই জিনিসগুলো তো নিশ্চয়ই থাকছে, কিন্তু হয় না, মানে একটা তো সিনেমার পিছনে একটা লগ্নি থাকে। আজকে যেখানে সিনেমার হুম। কালেকশন এরকম জায়গায় পৌঁছেছে, সেখানে এমন দুজন সুপারস্টারকে নিয়ে কাজ করা হলো, তাদের তো একটা রেমুনারেশন আছে, রাইট? যে রেমুনারেশনটা হয়তো অনেকটাই, তারপরে সিনেমাও তো একটা বাজেট হবে। রেমুনারেশন অনেকটাই সে- হয়তো হতে পারে। হ্যাঁ, সেই তাহলে সেই ব্যাপারটা তো মাথায় রেখে একজন প্রোডাকশন হাউস এগিয়ে আসবে। সেরকম প্রোডাকশন হাউস তো আমাদের হাতে গোনা একটা কি দুটো। তারা যদি প্ল্যান না করে তাহলে সেটা পসিবলই না, একমাত্র তারাই পারে সেই জিনিসটা প্ল্যান করতে। স্ক্রিপ্ট, গল্প, পরিচালনা এগুলো অনেক পরে, আমার মনে হয় আগে প্ল্যানিংটা দরকার, যেটা পসিবল কিনা, এটা ফিজিবল কিনা। তো দাদা আমরা যেটা দেখেছিলাম যে তুমি এই ছবি শাস্ত্রী ছবির মধ্যে আমরা সোহম চক্রবর্তীকেও দেখতে পাচ্ছি, যে একটা পাওয়ারফুল লোকের ভূমিকা। তো সোহমদার একটা হিউজ মানে কামব্যাক হচ্ছে এই মানে কারণ এই ছবিটার মধ্যে আমরা কিন্তু ড্রামা, তারপর থ্রিলার, অ্যাকশন, তারপর কমার্শিয়াল ভাইব সবই পাচ্ছি। তো সোহমদাকে কামব্যাক করানোটা কি একদমই তোমার প্ল্যান? না না, প্রথম কথা হচ্ছে আবার ওই তো আমি বললাম যে কাম ব্যাক করানোর প্ল্যান। প্রথম কথা হচ্ছে কাম ব্যাক করানোর ক্ষমতাটাই আমার নেই, ঠিক? আমি ইন্ডাস্ট্রিতে এসছি 3-4 বছর হয়েছে, আমি নিজের মতো লিখে যাচ্ছি, সেখানে সবার সাথে আমার কাজ হয়ে গেছে। প্রথম কথা, আমার মনে হয় না সোহমদা কোথাও গেছিল যে সোহমদাকে কামব্যাক করতে হবে। যেটা হয়েছিল, এখন প্রচুর সিনেমা এমন হচ্ছিল যেটা খালি টেলিভিশনের জন্য, এবং টেলিভিশনে কিছু প্ল্যানিং থাকে, বুঝতে পেরেছো? মানে ধরো তুমি তোমার বাড়িতে, মানে বাড়িতে একটা ছোট অনুষ্ঠান করতে চাইছো, ঠিক আছে? ঘরের মধ্যে তো বারবিকিউ করতে পারবে না, রাইট? একটা বাজেটের হ্যাঁ। ব্যাপার আছে, একটা রিস্ক ফ্যাক্টর আছে, সবকিছু আছে। সেরকমই যখন এরকম প্ল্যান করা হয় টেলিভিশনের জন্য কিছু সিনেমা, তখন বাজেট একটা কম দেওয়া থাকে, ঠিক আছে? তখন গল্প এমন করে করা হয় যাতে প্রচুর লোকেশনে শুট না হয়, তাহলে তো খরচাটা করা যায় না, না? সেক্ষেত্রে কি হয়, এমন ছোট ছোট অনেক কাজ খালি সোহমদা বলে না, প্রত্যেক অভিনেতা অভিনেত্রী করেছেন। আমি সুপারস্টারদের ছাড়া বলছি, কারণ তাদের কাছে সেই অপশনটা আছে। প্রত্যেক অভিনেতা অভিনেত্রীরাই করেছেন। সেইটা করাতে কি হয়েছে, সাধারণ মানুষ সেই সিনেমা হলে যে ক্রেজটা ছিল সেটা হয়তো কিছুটা কমে গেছে।
কিন্তু তাদের অভিনয় ক্ষমতা তো কমেনি। এই সোহমদার মতো ভালো মানুষ, আমি ইন্ডাস্ট্রির যতজনের সাথে আলাপ হয়েছে আমার, সোহমদা খুবই একজন খাঁটি মানুষ। মানে কি হয়, আমরা তো আহ, কিছু শুনে কিছু দেখে একজন মানুষকে বিচার করি। অনেকেই আছে হয়তো সামনে খুব ভালো মানুষ, তাদের ব্যবহার খুব ভালো, কিন্তু একদমই সে ভালো মানুষ না। কিন্তু সোহমদা, আমার মনে হয় যতজনের সাথে আমার আলাপ হয়েছে ইন্ডাস্ট্রিতে, সোহমদা তাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। মন থেকে একজন ভালো মানুষ। তার সামনে গেলে সে যেমন স্টার, সেই স্টার যে তার মানে ইয়েটা আছে, তা আমার সামনে কোনোদিন সেই, আমার সামনে বলবে কারুর সামনেই সে ব্যাপারটা কিন্তু সোহমদার নেই। আর ভালো মানুষদের না কামব্যাক করার দরকার পড়ে না, ভালো মানুষদের কাজ চিরকাল থাকে। এবং আজকে সোহমদা, প্রেম আমার, অমানুষ, অমানুষ টু, বোঝে না সে বোঝে না, ইভেন আমি বলছি গল্প হলেও সত্যি, লেহালু আলে এই ধরনের লেহালুয়ালে আমি তাও ছেড়ে দিচ্ছি কেন, গল্প হলেও সত্যি, আমি অভিনয় যে জায়গাগুলো বেশি আমার ভালো লেগেছিল, যে মানুষটা এতগুলো ভালো সিনেমা করেছে তার তো আর অভিনয় কেমন করে এটা প্রমাণ করার দরকার পড়ে না। সুতরাং একটা সিনেমা, যে সিনেমাটা নো ডাউট একটা একদম খুব ভালো অভিনেতা। এই রে সোমদা, মানে আমার যদি 3-4 জন অভিনেতা হিসাবে খালি ধরি, অভিনেতা, তার মধ্যে সোম আসছে, আমি আমি বিশ্বাস করি এটা। এবার ব্যাপারটা হচ্ছে কালেকশন আসছে না, কালেকশন যেদিন চলে আসবে সেদিনই কামব্যাক হয়ে যাবে, সেই শাস্ত্রী দেয় শাস্ত্রী হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সোমদাও তো চেষ্টা করছে, না হলে আজকে এই মার্কেট, সে এত বড় একটা সিনেমা যখন সুরিন্দারের হাত ধরে করছে, নিশ্চয়ই সে এইটা ভেবেই করেছে যে একটা বড় কিছু না করলে বড় কিছু ফেরত পাওয়ার আশাও করা যায় না। আর দাদা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আগে যেরকম ভাবে বক্স অফিস হতো, তো রিসেন্টলি আমাদের বক্স সেরকম ভাবে হচ্ছে না। এটা আমরা মানে দেখতে পাচ্ছি, এবং আমরা মানে সব মানে যেরকম দেখছি আগেকার যে অঙ্কুশদা কমার্শিয়াল ছবি করতো, তুমি অঙ্কুশদাকে নিয়ে করেছো, জিদ্দাকে নিয়ে করেছো, আমি জিদ্দার কথাটা বলছি না, বাট অঙ্কুশদাকে নিয়ে যে তুমি আগে মানে কমার্শিয়াল ছবি করেছো, অঙ্কুশদাকে দেখেছিলাম আগে তার প্রচুর বেশি সেল হচ্ছে ticket, এবং এখন দেখতে পাচ্ছি আমাদের বাংলায় শুধু অঙ্কুশদা কেন, আমাদের বাংলায় ওভারঅল যে বক্স অফিস সেটা অনেকটা ডাউন হয়ে গেছে। তো সেটা কেন হুম। তোমার মতে, সেটা কেন? আগে কোন দিন ভাই ইন্টারভিউ হতো? তার মানে সবকিছু বদলাচ্ছে, সবকিছু মানুষ, যত জিনিসটা মানে সবকিছু ইজিলি অ্যাক্সেসিবল হয়ে গেলে কি হয়, মানুষের আর না ওই খাটনিটা করতে, কষ্টটা করতে কেউ চায় না। একটা টাইম ছিল, এখনো অনেকে হয়তো বাড়ি থেকে বেরিয়ে অটো ধরে, ট্রেন করে, একটা স্টেশনে ওখান থেকে রিক্সা করে একটা সিনেমা হলে যেত। এখন সেই খাটনিটা করতে মানুষ চায় না। চাইবে, সেই খাটনিটা তখনই চাইবে যখন তার কাছে কোনো অপশন থাকবে না। আগে কি ছিল, একটা সিনেমা টিভিতে আসতো, সেটা মিনিমাম 6-7, বাংলা সিনেমা হলে তো 6-7 মাস লাগতো একটা সিনেমা, ঠিক আছে। আরেকটা কি ছিল, বাংলা সিনেমা ক্রেজ ছিল একটা টাইমে। এখন সত্যি কথা, দর্শক কমার্শিয়াল বলো, সেমি কমার্শিয়াল বলো, এগুলো নিয়ে সত্যি ইন্টারেস্টেড না। মানে আমরা যে ফেসবুক, ইউটিউব এগুলো করি, এই যে আমি নেহাত লিখি, তাই জন্য আমায় খোঁজ রাখতে হয়। তুমি নেহাত এই প্রফেশনটা বেছেছো, তাই খোঁজ রাখতে হয়। সত্যি কি তোমার বাবা মা, আমার বাবা মা জানে কি আসছে, কি হচ্ছে? তারা না। কিছু লোকেরই নাম জানে। এবং এই যে যেমন আমার মা খুব খুশি আমি মিঠুনদার সাথে কাজ করলাম, কিন্তু আমি তো লিখেছি আরো 30খানা সিনেমা, সেই 30টার মধ্যে মা সবই দেখেছে, কিন্তু ওইটা নিয়ে এক্সাইটমেন্টটা মায়ের নেই কেন? ব্যাপারটা হচ্ছে ছেলে লিখছে বলে যাচ্ছি, এইটাই হচ্ছে সিম্পল ব্যাপার। তো সেটা তো সব বাড়িতে ছেলে লিখছে না, তারা কেন যাবে? তাদের ইন্টারেস্টটাই নেই। প্রথম কথা, দেবদা, জিদ্দা, বুম্বাদা, মিঠুনদাকে আমি ধরছি না, মিঠুনদা তো ন্যাশনাল লেভেলের স্টার না, মানে আমি যদি মানে রিজিনাল স্টার ধরি, দেবদা, জিদ্দা, বুম্বাদা, এই 3জনের মধ্যে বাকি কারুরই এখন কি হয়েছে, সেই আহ, মানে ফ্যান বেসটাও নেই, যারা তাদের সিনেমা দেখার জন্য পাগল হয়ে যেত। কি হয়েছে, আমরা যারা সিনেমা দেখতাম, মানে আমাদের জেনারেশনের যে, ইভেন ধরো তোমাদের জেনারেশনও যারা, তারা এখন ইদার চাকরির জন্য ছোটাছুটি করছে, বা চাকরি করছে, বা সংসার করছে, এরকম ভাবে ছড়িয়ে গিয়ে না সিনেমার প্রতি ক্রেজটা তো একটা কমে গেছে। 2 নম্বর, যেহেতু মাঝে অনেক সিনেমা আছে, যে সিনেমাগুলো সত্যি এত রিমেক হয়েছে, এত লোকে সেগুলো টিভিতে দেখে নিয়েছে, এবং ম্যাক্সিমাম রিমেকে কি হচ্ছে, আমি সত্যি কথা, আল্লু অর্জুনের যখন কোনো একটা সিনেমা দেখছি, আমি বাংলায় কাউকেই সেই জায়গাটা বসাতে পারবো না, এটা তো সত্যি আমি তো বিশ্বাস করি। রাইট? এবং যেমন বাজি, যেমন আমি লিখেছিলাম, বাজি, আমি জিদ্দার সাথে প্রথম কাজ আমার খুব আনন্দ হয়েছে, খুবই হয়েছে। কিন্তু জুনিয়র এনটিআর কে যখন আমি বাজি মানে নান্নাকু প্রেমাতে দেখছি, ওই সোয়াগটা তো একটা অন্য রকমের সোয়াগ, রাইট? মানে আর আমরা কি হচ্ছে, আগে এদেরকে চিনতাম না, আগে এদেরকে জানতাম না, এখন এদের সবাইকে চিনি। রিমেকটা বন্ধ হওয়াতে কি হয়েছে, এখন না আর ওইভাবে সিনেমার প্রমোশন হয়, যে গ্রামে গঞ্জে সব জায়গায় বিদেশে নাচ হচ্ছে, কিচ্ছু এগুলো হয় না। এখন যেটা হয়ে গেছে, এখন কিছুটা হলেও না
কলকাতা মানে একটু হচ্ছে মানে আরবান সেন্ট্রিক সিনেমা হয়ে গেছে তো, এই কারণে কি হয়েছে দর্শকটাও কমে যাচ্ছে। তাই এই যে আজ যখন মির্জা করছি, মির্জা যেভাবে আমরা ইউটিউব ফেসবুকে যে ক্রেজটা দেখেছি, আমরা তো ভেবেছিলাম যে প্রথম ৩-৪ দিন হল গিজ গিজ করবে, কিন্তু সেটা তো কিন্তু সেটা বাস্তব না, সেটা তো হলো না, সেটা তো হচ্ছে না। সেটা হচ্ছে না কেন? মানে এটা কি গল্প লিখতে পারেনি বলে হচ্ছে না? সেটা কিন্তু না। এটা কি অঙ্কুশ অভিনয় করতে পারেনি বলে হচ্ছে না? সেটা কিন্তু না। লোকের ইন্টারেস্টটাই নেই। লোকে সিনেমা দেখতে চায় না। আর ফেসবুকে আমি যাব, ও যাবে, এই জিনিসটা ১০০ জনের মধ্যে ৮০ জন প্রথম কথা হচ্ছে নেগেটিভ রিঅ্যাক্ট করতে চায় আজকের দিনে। তারা কিন্তু আসলে সিনেমার দর্শকও না। তারা কিন্তু কোনো সিনেমা দেখতে যায় না তারা। হ্যাঁ, মানে লিমিটেড কিছু সিনেমা হয়তো দেখতে যায়। বাকি ২০ জনের মধ্যে ১০ জন হয়তো দেখতে যাচ্ছে। বাকি ১০ জনের হয়তো কাছে হল নেই। অতটা দূরে গিয়ে এমন কোনো সিনেমা যদি না আসে, তাহলে তারা যাবে না আমার মনে হয়। এই থ্যাংক জিনিসটা ইউ দাদা। তখনই চেঞ্জ হবে যখন আমাদের এখানেও কান্টারা একটা চলে আসবে। যখন আমাদের এখন সত্যিকারের পুষ্পা একটা কেউ বানাতে পারবে। এবং সেটা এবং কিন্তু খাদান হবে। নিয়ে আমাদের এখানে প্রচুর হাইপ রয়েছে। হ্যাঁ, এবং কি ব্যাপারটা হচ্ছে এই হাইপটা তো মানে আমিও মানে খাদান আমার খুব ভাল লেগেছে টিজার। আমার ওয়েট করে আছি সবকিছুর জন্য। এবার ব্যাপারটা হচ্ছে এইটাও বিশ্বাস করি যে খাদানের দর্শকের থেকেও আজকের ডেটে টনিকের দর্শক বেশি। প্রবলেমটা এখানটাই। প্রজাপতির দর্শক বেশি। প্রজাপতির দর্শকে আমি 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 তাও টনিকের কথা কেন বললাম, প্রজাপতিতে তাও মিঠুন চক্রবর্তী আছে রাইট। টনিকে তো পরান্দা ছিলেন রাইট। পরান্দার তো আর উনি তো ক্রাউড পুলার নন, উনি একজন দুর্ধর্ষ অভিনেতা। কিন্তু আজকে দেখতে পাচ্ছি এই দুর্ধর্ষ অভিনেতাদের জন্যই বয়স্ক মানুষেরা মানে 45 এর অ্যাবভ যারা, তারা কিন্তু হলে ভিজিট করছে। এবং সেটা খালি উইকেন্ডে না, নর্মাল দিনে উইকডেজেও কিন্তু তারা যাচ্ছে। সুতরাং আজকে ফেসবুক ইউটিউব দেখে একটা সিনেমার ক্রেজ জাজ করলে কিন্তু প্রবলেম আছে। কেন হয়তো লাইক পাচ্ছে 5 মিলিয়ন, সে 5 মিলিয়ন লোক ভিউজ পাচ্ছে 5 মিলিয়ন, সে 5 মিলিয়ন লোক গেলে মানে বাংলা সিনেমা পাশে দাঁড়ানো আর বলতে হতো না। তো থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ তোমার টাইম থেকে টাইম দেওয়ার জন্য। তোমার ওয়েলকাম। আর মাত্র এক থ্যাংক ইউ। সপ্তাহ বাকি আছে, মাত্র আর 7 দিন বাকি আছে রিলিজ হতে। হ্যাঁ, তো আমরা চাই ভালোভাবে চলুক, যেন পুজোর ৩টে ছবি আমাদের ভালোভাবে চলে, সেটাই একদম চাইবো। একদম তাহলেই ইন্ডাস্ট্রি চলবে। ওই জন্য বললাম এটা কোনো আমার ভয় বা কোনো ইয়ে নেই। এর একটাই কারণ যে পুজোতে সিনেমা আসছে, এটাই তো আনন্দের। ঠিক আছে, একদম।